ঠিক সময় গাড়িতে উঠেও প্রায় 1 ঘন্টা পর গাড়ি থেকে নামতে হলো। এখন গন্তব্যে যে কি করে যায়, আশেপাশে তো কোনো গাড়িও দেখতে পারছি না। এখন রাত প্রায় 10টা। এত রাতে বাবার বন্ধুর বাড়িতে যাওয়াটা একেবারেই সহজ হবে না। এই শহরে থাকা অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রের নতুন ডাক্তার হিসেবে জয়েন করার জন্য সরকারিভাবে আমাকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। সরকারিভাবে কোয়ার্টারে থাকার ব্যবস্থা করা হলেও বাবার অত্যন্ত কাছের বন্ধুর বাড়ি এই শহরে হওয়ায় আমাকে সেখানে প্রায় জোর করেই থাকার ব্যবস্থা করেছে। আমার বয়স যখন মাত্র 12 বছর, তখন একবার এই শহরে তার বাড়িতে এসেছিলাম। তবে তাতে আমার কোনো ফায়দা হবে বলে মনে হচ্ছে না। শহরটা পুরোটাই পাল্টে গেছে, আর বাস স্ট্যান্ডটা জায়গা পরিবর্তন করা হয়েছে। তাই তার বাড়ি খোঁজার জন্য বাবাকে ফোন দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। তাড়াহুড়োতে ঠিকানাটা লিখে নিব, সেটাও সম্ভব হয়ে ওঠেনি। বাবা, তোমার বন্ধুর বাড়ির ঠিকানাটা একটু বলে দাও প্লিজ। তাড়াহুড়োতে তোমার কাছ থেকে নিতে ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম আগে তো একবার এসেছি, হয়তো সব চিনে ফেলব, কিন্তু এখানে এসে দেখছি সবকিছু কেমন জানি পাল্টে গেছে। এটা তো তোমার ছোটবেলার অভ্যাস। কোথাও বেড়ানোর সময় তাড়াহুড়োতে কিছু না কিছু তো রেখে যাবে। ঠিক আছে, আমি আমার বন্ধুর নাম ও ঠিকানা তোমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোটবেলার অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি, তাই এখনো বাবার কাছে বকুনি খেতে হবে। যখন আঙ্কেলের ওখানে এসেছিলাম, তখন তার মেয়ে শোভা ও তার ছেলে মঈন এর সঙ্গে অনেকটা সময় খেলাধুলা ও গল্প করে পার হয়ে গেছে। এখন হয়তো তারা বড় হয়ে গেছে, আর হয়তো আমাকে চিনতেও পারবে না। বাবা ঠিকানাটা পাঠিয়ে দিয়েছে, সামনে যে ঠিকানাটা খুঁজে বের করতে হবে। মনে হচ্ছিল ঠিকানাটা অনুযায়ী কিছুটা সামনে গেলেই বাড়িটা পেয়ে যাব। চায়ের দোকানটার কাছে যেতেই, এই যে শুনছেন? আমাকে বলছেন? এখানে তো আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এই এলাকায় নতুন আসলেন বুঝি? জি, এইমাত্র গাড়ি থেকে নামলাম। ইঞ্জিনিয়ার নিয়াজ সাহেবের বাড়িতে যাব। বলতে পারেন বাড়িটা কোথায়? আমাদের নিয়াদ ইঞ্জিনিয়ার? ওর বাড়ি তো এখান থেকে পায়ে হেঁটে গেলে প্রায় আধা ঘন্টার পথ। আর যদি পাশের আশ্রয় কেন্দ্রের পথ দিয়ে যান তাহলে মাত্র 10 মিনিটে পৌঁছে যাবেন। এত রাতে কোনো রিক্সা অটো পাবেন বলে মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ। আমি আশ্রয় কেন্দ্রের পথ দিয়ে চলে যাব, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু এত রাতে ওই পথ দিয়ে না যাওয়াই ভালো, কারণ রাত 10টার পর গত 6 মাসে যতবার ওই পথ দিয়ে যারা গেছে তাদের কেউ আর বেঁচে ফিরতে পারে। কি বলছেন এসব? ঠিক বলছি। গত 6 মাসে প্রায় 10 জন মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে। তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়। শুনেছি ওই রাস্তার পাশে ঝোপের জায়গাটা ভালো না, তাই সেখানে রাতে কেউ একা যায় না। তার কথাগুলো শুনে আমার একটু ভয় করছিল। এটা কিভাবে সম্ভব? কারণ আমি যখন এসেছিলাম তখন তো ওখানে একটা আশ্রয় কেন্দ্র ছিল, আর তার দেখাশোনা করতেন আঙ্কেল নিজেই। এখন অবশ্য তা সরকারি হয়ে গেছে। আর যে ঝোপের কথা বলছেন তা তো আঙ্কেল নিজেই তৈরি করেছিলেন, বাগানের মতো বিশেষ একটি ডিজাইন করে, যেখানে বাইরে থেকে মনে হবে ঝোপ, কিন্তু ভিতরে একেবারে মনোরম পরিবেশ। কি ভাবছেন? চলুন, আমিও ওই পথ দিয়েই যাব। দুজন একসাথে গেলে এখনো কারো কোনো ক্ষতি হয়নি। কোনো কথা না বাড়িয়ে তার সাথে হাঁটা শুরু করলাম। আর একটু পরে দেখতে পেলাম রাস্তার পাশে সেই ঝোপ, যেটা দেখতে সত্যি অনেকটা ভয়ঙ্কর। আর কাছে যেতেই পুরো শরীরটা একেবারে ভয়ে কেঁপে উঠতে লাগলো। কিছু বুঝতে না দিয়ে সামনে এগোতে থাকলাম। আশ্রয় কেন্দ্রটা সরকারি হওয়ার পর তা এখন সেখান থেকে কিছুটা দূরে নতুন ভবনে স্থাপন করা হয়েছে। তাই হয়তো এই বাগানের আর কেউ যত্ন নেননি। আঙ্কেল, এই ঝোপটা প্রথম থেকে কি এরকম ছিল নাকি? এখানে দাঁড়িয়ে কথা বলা একেবারে বিপজ্জনক। সামনে যেয়ে কথা বলবো। যখন মোড়টা পার হচ্ছিলাম দেখলাম কেউ একজন ঝোপের পাশে থেকে আমাদের দিকে লক্ষ্য রাখছিল।
দেখে মনে হচ্ছিল কোনো মানুষ নয়। আমি তাকাতেই সে আড়ালে চলে গেল। আঙ্কেলকে কিছু বুঝতে না দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। এখানে থামলেন যে? আপনি যেখানে যাবেন এইটাই সেই নিয়াজ ইঞ্জিনিয়ারের বাড়ি। তবে সাবধান, লোকে বলে এই বাড়িতে নাকি। থেমে গেলেন যে? না, কিছু না। আপনি বললেন না ওই ঝোপটা আগে থেকে এরকম কিনা? হ্যাঁ, এই ঝোপটা আগে ঝোপ ছিল না, একটা রহস্যময় বাগান ছিল। পাশের আশ্রয় কেন্দ্রের জন্য যা এই ইঞ্জিনিয়ার নিয়াজ তৈরি করেছিলেন, সকলকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু আশ্রয় কেন্দ্রটি সরকারি জমিতে যাওয়ার কিছুদিনের মধ্যেই একটি মেয়ে রহস্যজনকভাবে সেখান থেকে উধাও হয়ে যায়। পরে মেয়েটির লাশ পাওয়া যায় ওই বাগানটির ভিতরে। কে বা কারা তাকে হত্যা করেছে তা কেউ এখনো বের করতে পারে। সবাই মনে করে তাকে কোনো মানুষ হত্যা করে। আর যে 10 জন ওখান থেকে নিখোঁজ হয়েছে তাদেরও এখনো কোনো খোঁজ মিলেনি। হয়তো তাদের অবস্থাটাও সেরকম হয়েছে যা কোনো মানুষ করেনি হয়তো। সাবধানে থাকবেন। বাড়ির দরজাটা মনে হলো কিছুটা খোলা রয়েছে, তাই কোনো কিছু না ভেবেই ভেতরে যাব ভেবে সামনের দিকে পা দিতেই, আপনি তো আমার বাবার বন্ধুর ছেলে, তাই না? আচমকা কোনো মানুষের কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, আমি নিয়াজ আঙ্কেলের বন্ধুর ছেলে। আপনি এখানে কিভাবে এলেন? একটু আগেও তো আমি আপনাকে দেখতে পাইনি। আমি আপনার পাশেই ছিলাম, আপনি দেখতে পাননি। আপনি ওই বুড়ো আঙ্কেলের সাথে গল্পে মনোযোগ থাকায় দেখতে পান। লোকটির কথায় আমার ভয় আরো বেড়ে গেল। আমি নিশ্চিত গল্পের সময় আমি কাউকে দেখতে পাইনি, কেউ আমাদের পাশে ছিল না। তাহলে কি চায়ের দোকানের আঙ্কেল যেটি বলল তাই? ভেতরে যান, আপনি ঠিক বাড়িতে এসেছেন। কথাগুলো শেষ হওয়া মাত্রই লোকটি সেই ঝোপের দিকে রাস্তায় চলে গেল। আমি কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়িতে কেউ আছেন? তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো যে? আর তোমাকে আনতে তো মইনকে পাঠিয়েছিলাম। আসলে গাড়িটা আসতে প্রায় 1 ঘন্টা দেরি করেছে, তাই সময় মতো বাস স্ট্যান্ডে পৌঁছতে পারিনি। আর রাস্তায় কোনো রিক্সা বা অটো না থাকায় এক আঙ্কেলের সহযোগিতায় এসে পৌঁছেছি। এই ছেলেটাকে নিয়ে পারি না। ওকে বলেছিলাম গাড়ি আসতে দেরি হতে পারে, তুই ওখানে ওয়েট করিস, কিন্তু দেখো তার কোনো খবর নেই। তোমাকে কষ্ট করে হেঁটে আসতে হলো। আমার আসতে কোনো সমস্যা হয়নি। আমাকে একজন মধ্যবয়সী মানুষ এখানে আসতে সাহায্য করেছেন। সবই ওপরওয়ালার ইচ্ছা, তিনি একটা পথ বের করেই দেন। অনেকটা পথ এসেছো, এবার একটু বিশ্রাম নিয়ে নাও। পাশে তোমার জন্য ঘর রেডি করা আছে। জি। অনেকদিন পর এতটা পথ জার্নি করলাম, শরীরটা একেবারে আর কাজ করছে না। আচ্ছা, আমি মোড়ে পাশে যেটি দেখলাম তা কি আমার মনের ভুল? অনেকটা পথ এসেছি আর নতুন জায়গায়, তাই হয়তো এমন লাগছে। সকালবেলা বাড়ির পাশে অনেক লোকের গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তুমি উঠেছ? জি। রাতে ঘুমাতে কোনো সমস্যা হয়নি তো? আমার নতুন জায়গাতে ঘুমানোর অভ্যাস আছে, তাই কোনো ধরনের সমস্যা হয়নি। পাশে অনেক লোকের আওয়াজ শুনতে পারছি, কোনো সমস্যা হয়েছে কি? আর বলো না বাবা, কি যে হচ্ছে এসব। গতকাল তোমরা যখন এই রাস্তা দিয়ে আসছিলে তার কিছু সময় আগে একটি ছেলে রাস্তা দিয়ে আসার সময় নিখোঁজ হয়েছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে চায়ের দোকানের ভদ্রলোকটি যা বলেছিল তা সত্যি? এ নিয়ে 11 জন হলো। যারা নিখোঁজ হয়েছে তাদের কি কোনো ধরনের খোঁজ মিলেনি? না, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। সবাই বলে ওই মোড়টাতে নাকি কিছু একটা আছে যাকে কেউ চোখে দেখতে পায়নি, আর সেই নাকি এইসব করছে।
রাত 10টার পর আর কেউ ওই রাস্তা দিয়ে যায় না। এসব কি সত্যি? হ্যাঁ, তবে তুমি ভয় পেও না। আঙ্কেল, সুবাকে দেখছি না, ওর কি বিয়ে হয়ে গেছে? কথাটা বলতেই তার মুখের হাসি মলিন হয়ে গেল, আর আমার কথার কোনো উত্তর তিনি দিলেন না। কাল মঈন অনেক রাতে বাড়ি ফিরেছে, ওকে ডেকে না দিলে আজকেও অফিস মিস করবে। কথাটা বলেই উনি চলে গেলেন। বুঝলাম তার মনে কিছু একটা রয়েছে, যা তিনি আমার কাছে প্রকাশ করতে চাইলেন না। আমি তাকে কিছু না বলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। স্যার, আপনি এসেছেন? আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আপনি রবিদা, তাই না? আপনার কথা আমাকে ডিপার্টমেন্ট হেড আগেই বলেছেন। এখানে তো সকাল 9টা থেকে 12টা আর বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত রোগী দেখা হয়, তাই না? জি। ঠিক আছে, আমি ভিজিটে যাব, রেডি করুন। আজকে রোগীর অনেক চাপ থাকায় লাঞ্চ করতে করতে প্রায় 4:30টা বেজে গেছে। কোনোভাবে যে একটু ব্রেক নেব তার কোনো উপায় ছিল না। রবিদা, আজ আর বাড়ি যাব না, একেবারে ডিউটি শেষ করে যাব। ঘড়িতে এখন প্রায় 10টা। রোগী দেখা মাত্র শেষ হলো। অনেক দিন কোনো ডাক্তার এই আশ্রয় কেন্দ্রে না থাকায় প্রায় সব রোগী সহ বাইরে থেকে অনেক রোগী এখানে এসে ভিড় করেছে। আমার অনেকটা ভালো লাগে যখন দেখি অসহায় মানুষগুলো আমার কথাগুলো শুনে মনে অনেকটা শক্তি পায়। স্যার, এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, আজ আর বাড়ি যাবেন না? কেন, 10টা তো বেশি রাত নয়, আমি বাড়ি যেতে পারবো। আসলে স্যার, আপনার আগে দুজন ডাক্তার 10টার পর এখান থেকে বাড়ি ফিরতে চেয়েছিলেন, কিন্তু পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আজ বরং এখানেই থেকে যান। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি কিন্তু ভয় পাই না। আমি গেলাম। আমি আপনার সাথে যাচ্ছি। ধন্যবাদ। সারাদিন অনেক খাটনি গেছে আপনার ওপর, বিশ্রাম করুন, আমার কিচ্ছু হবে না। সারাদিনের খাটুনির পর বাড়ি ফেরার জন্য অন্য পথটা বেছে নেব তা মাথায় আসলেও কেন জানি অজান্তেই সেই পুরাতন আশ্রয়কেন্দ্রের মোড়ের পথ ধরেই এগোতে থাকলাম। যখন বুঝলাম আমি সেই মোড়ের কাছে এসে গেছি, তখন সবকিছু হাতের বাইরে চলে গেছে। দেখলাম একজন ভয়ঙ্কর ছায়া। কে কে তুমি? কোনো উত্তর পেলাম না। এতক্ষণে আমার বুকটা ভয়ে কেঁপে উঠেছে, আর শরীরের প্রতিটা লোমকণা যেন একেবারে শিউরে উঠেছে। নিজেকে সংযত করে ঘুরতেই দেখলাম একজন ভয়ঙ্কর চেহারার মানুষ। তোর খুব জানার ইচ্ছা আমি কে? এবার বুঝবি আমি কে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে আমার বোনের নাম তুই কেন মুখে নিলি? তুইও তাহলে ওদের সঙ্গে। এবার তোর পালা। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। যখন চোখ খুললাম তখন দেখলাম আমি আঙ্কেলের বাড়িতে নিজের ঘরে শুয়ে আছি। আমি এখানে কি করে? আমাকে তো রবি আমাকে ফোন করায় সময় মতো আমি সেখানে পৌঁছে যাই আর তোমাকে উদ্ধার করি। ও এখানে কিভাবে? ওই তো আমাকে। ও আমার ছেলে মঈন, যার সাথে তুমি আর আমার মেয়ে শুভা ছোটবেলায় খেলা করছিলে। কিন্তু ও তো, তাহলে কি আপনিও এই নিখোঁজগুলোর সাথে? তোমার ভাবাটাই স্বাভাবিক, কিন্তু তা সত্যি নয়। এ পর্যন্ত যতগুলো মানুষ নিখোঁজ হয়েছে তার পেছনে দায়ী একজনই। তার মানে ওর কাজগুলোকে আপনি প্রশ্রয় দিচ্ছেন? আমি এখনই পুলিশকে ফোন করছি। দাঁড়াও, ও যা করছে তা ও নিজে থেকে করছে না। ও ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে ভুগছে। এটি এমন একটি অবস্থা যা দুটি স্বতন্ত্র ব্যক্তিত্বকে নিজেকে প্রকাশ করে। ও অত্যন্ত সহজ সরল একটি ছেলে। দিনে যখন ও কাজে যায় সেখানে সবাই তাকে অত্যন্ত ভালোবাসে, তার সহজ সরল মনোভাব ও সততার জন্য। কিন্তু যখনই রাত হয় তখনই সে নির্দিষ্ট কিছু লোককে তার শিকার বানিয়ে নেয়।
যখন তার ওষুধগুলো আর কাজ করে না। হ্যাঁ, এই বিষয়টা আমি জানি, আর এর উপরেই আমি গবেষণা করছি। কিন্তু এই ধরনের কেসে সাধারণত কোনো ধরনের শক বা বিশেষ কোনো ঘটনা থেকে এই সমস্যার সৃষ্টি হয়। ওর ক্ষেত্রে কি ঘটেছিল? তুমি বলেছিলে না সুবা কোথায়? একদিন রাত 10টার সময় মঈন সুবাকে নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু যখনই সে মোড়ের কাছে আসে তখন কিছু ছেলে সুবাকে ওরা ওকে গাছের সাথে বেঁধে রেখেছিল। পরে আমরা সকালে ওকে উদ্ধার করি, কিন্তু সুবাকে আর বাঁচাতে পারি। এরপর থেকেই যখনই খারাপ মানুষগুলোকে দেখে তখনই সে তাদের উপর প্রতিশোধ নিতে শুরু করে। কিন্তু আমি অনেক চেষ্টা করি তাদের বাঁচাতে পারিনি। অবশ্য আমি অনেক ডাক্তারকেও দেখিয়েছি, কিন্তু সবাই বলে এটা একেবারে সুস্থ হবার না। অনেক নিয়ম মেনে চললেই তবেই সে সুস্থ হতে পারে। আমি এই বিষয়ের উপর উন্নত শিক্ষা অর্জন করেছি। আশা করছি আমার গবেষণা অনুযায়ী ওর চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে। তোমার কথাটা যেন সত্যি হয়, তাহলে আমার এ জীবনে এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু সে আমাকে অ্যাটাক করলো কেন? আমি তো কিছু করিনি। আর বাকি লোকদের সে কি করেছে? আমি নিজেও জানি না সে তাদের সাথে কি করেছে। আমি বলছি, সকালে আমার বোন সুভার নাম নিয়েছিলে, আর তাতে আমার মনে হয়েছে তুমিও তাদের সাথে ছিলে। আর বাকিদের কথা, তারা ছিল একেবারে খারাপ লোক, যারা বেশিরভাগ সময় নেশা আর মানুষের ক্ষতি করত। আর তাদেরই বেছে বেছে আমি শাস্তি দিয়েছি। ওদের নিয়ে যেয়ে পুরাতন আশ্রয় কেন্দ্রের পাশেই মাটি চাপা দিয়ে দিয়েছি। দেখলাম যখন সে কথা বলছে তখন তার মধ্যে অন্য এক মহিন যে এই কাজগুলো করে। আমি তোমাকে স্বাভাবিক জীবনে ফেরাতে সাহায্য করব। অনেক কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করলাম, আর শান্ত হবার পর মহিন একেবারে আবেগে আপ্লুত হয়ে পড়ল। আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, আর সব মানুষের মতো বাঁচতে চাই। তাকে বুঝিয়ে তার নিয়মিত চিকিৎসা দেবার চেষ্টা করলাম। কয়েক বছরের মধ্যেও সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। মানুষের মনের ওপর যদি অতিরিক্ত প্রভাব ফেলে এমন কোনো কাজ হয়, তখন তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। একমাত্র সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।